ওকে, সো হেমোরেজের ক্লাসিফিকেশান এবং হেমোরেজের পরেই 20 পেজ বেলি লাভস 27-এর 20 নম্বর পৃষ্ঠায় লাস্ট টপিক আপনি খেয়াল করবেন, ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট। ওকে, সো ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট, এই যে 20 পৃষ্ঠার এই জায়গা থেকে শুরু করলাম আমরা বলা, দেখবেন এর হেডিংয়ের ভিতরে লেখা থাকবে হোয়াইট ব্লাড সেল, প্যাক সেল, প্লেটলেট কনসেন্ট্রেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেড, দেন আদার কনসেন্ট্রেট, অটোলোগাস ব্লাড, হোমোলোগাস ব্লাড। এর প্রত্যেকটা ইনফিনিটি স্টার, কোনটা কীভাবে সংরক্ষণ করা হয়, কত ডিগ্রি টেম্পারেচারে সংরক্ষণ করা হয়, এর সেল লাইফ কতদিন পর্যন্ত আপনি জিনিসটাকে ইউজ করতে পারবেন, এখানে আমরা প্রিজারভেটিভ হিসেবে কী কী ইউজ করি, কখন কোন জিনিসটা আমরা ইউজ করি, প্লেটলেট কখন ইউজ করি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা কোন কন্ডিশনে দেওয়া হয়, প্যাকড সেল বলতে আমরা কী বুঝি, প্যাক সেল বানাতে কী কয় ব্যাগ ব্লাড লাগে, প্লেটলেট কনসেন্ট্রেট বানাতে কয় ব্লাড লাগে, হোয়াট ইজ ক্রায়োপ্রিসিপিটেট, একটা ক্রায়োপ্রিসিপিটেটের ইউনিটের ভিতরে কী কী সাবস্টেন্স আপনি পেয়ে যাবেন, ডিটেলস, কোনো মিস নাই। সো আমরা যখন ম্যাট্রিক্সের একটা চার্ট দেখবো, আমাদের লেকচার শিটে একটা চার্ট দেখবো, লম্বা একটা চার্ট করে দেওয়া থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ব্লাড প্রোডাক্ট এবং তাদের ইন্ডিকেশন, কখন ইউজ করা হয়, কখন ইউজ করা হয় না, করলে কী কী সুবিধার ডিটেলস লেখা থাকবে। আপনি একটা ওয়ার্ডও মিস করতে পারবেন না এখান থেকে। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, একদমই ইনফিনিটি স্টার, ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট চ্যাপ্টারের লাস্ট টপিক, 20 পৃষ্ঠা 21 পৃষ্ঠার ডিটেলস। আমি আবারও বললাম, একটা ওয়ার্ডও মিস করা যাবে না। নেক্সট তারপরে একটা টপিক দেখবেন, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, কখন ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশন করি। সো নর্মালি আমরা অনেক কিছু জানি, যেমন আপনাকে জানি আমরা থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া। সো দোজ আর দ্য মেডিকেল কজেস। ইউজুয়ালি সার্জারিতে কিন্তু অনলি 3টা কন্ডিশনে ব্লাড দেওয়া হয়। এই 3টা কন্ডিশন আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সার্জারি রিলেটেড। আপনি মেডিসিন রিলেটেড চিন্তা ভাবনাগুলো করলে হবে না। আমরা 3টা কন্ডিশন দিই, আদার অ্যাকুট ব্লাড লস, ক্রনিক ব্লাড লস, অথবা পেশেন্ট যদি প্রিঅপারেটিভলি অ্যানিমিয়া থাকে। সো এই 3টা লাইন আপনার মাথায় রাখতে হবে। একটা স্টার দিয়ে রাখেন ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। অ্যান্ড ঠিক এই চ্যাপ্টারের লাস্টে একটা টপিক দেখবেন, কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন। এক ব্যাগ সিঙ্গেল ব্লাড ট্রান্সফিউশন করলে কি হবে, আর ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন আপনি অ্যাটলিস্ট 10 ইউনিট ব্লাড, অথবা ম্যাসিভ ট্রান্সফিউশন বলতে বলা হয় যে প্রায় 5 লিটার ব্লাড যদি 24 ঘন্টায় দেওয়া হয় কোনো পেশেন্টকে, দ্যাট ইজ নোন অ্যাজ বা লেভেলড অ্যাজ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। এই ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করলে পেশেন্টের কী কী কমপ্লিকেশন হতে পারে, এই কমপ্লিকেশনের যে চার্টটা আছে এটাও ইনফিনিটি স্টার। বিশেষ করে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন তো প্রত্যেকবার আসে বলা যায়, প্রতিবারই আসে। বিশেষ করে এখানে 2টা পয়েন্ট আপনি খেয়াল করে দেখবেন, একটাতে লেখা থাকবে হাইপার ক্যালেমিয়া, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। একটা ম্যাসিভ ট্রান্সফিউশন করলে একটা পেশেন্টের ক্যালসিয়াম লেভেল বাড়তেও পারে, পেশেন্টের ক্যালসিয়াম লেভেল করতেও পারে। 2 টাইপের মেকানিজম আছে, এই কারণে এই ঘটনাটা ঘটে। এবং এটা আপনার পরীক্ষায় কনফিউশন হয় যে একই পেশেন্টের আমি একই কমপ্লিকেশনে কেন আমি পটাশিয়াম বাড়াবো, কেন আমি পটাশিয়াম কমাবো, কন্ট্রাডিক্টরি সাবস্টেন্সেস। সো এই চারটাও, কমপ্লিকেশনস অফ সিঙ্গেল ব্লাড ট্রান্সফিউশন, কমপ্লিকেশনস অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, ইনফিনিটি স্টার, পরীক্ষার জন্য মাস্ট। সো বিশাল একটা চ্যাপ্টার। আমি শখকে যদি এগেন আমি বলি, শখকে আমি টোটাল 10টা টপিক আপনার সাথে ডিসকাস করতে চেয়েছিলাম। সো আমি যদি একটু সাম আপ করি আপনার সাথে, একটু খেয়াল করে দেখেন যে আমরা 10টা টপিক ডিসকাস করেছি। শখে ফার্স্ট আমরা ডিসকাস করেছি প্যাথোফিজিওলজি অফ শক, এখানে আপনাকে পড়ে নিতে হবে 3-4টা স্টার, পরীক্ষার কোশ্চিন আসবে। ফ্লো চার্টটা আমরা দিলে আপনি একটু খেয়াল করেন। নেক্সট একটা টপিক পড়েছি ইসকেমিক রিপারফিউশন ইঞ্জুরি, 2টা স্টার, মাঝে মাঝে এখান থেকে কনসেপ্ট বেস কোশ্চিন চলে আসে। নেক্সট এটা ইনফিনিটি স্টার, ক্লাসিফিকেশন অফ শক উইথ এক্সাম্পল, বিলিলাভ বেস্ট 5টা ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল আপনাকে পড়ে নিতে হবে। নেক্সট একটা কমপ্লিকেটেড জিনিস আছে কম্পেনসেটেড শক, মাঝে মাঝে এখান থেকে সিঙ্গেল বেস্ট চলে আসে। কম্পেনসেটেড শকের কিছু ফ্যালাসি আছে, ফ্যালাসিগুলো আমি বলেছি, আপনি একটু ফলো করে নেবেন। 1, 2, 3, 4টা টপিক বললাম। নেক্সট একটা টপিক আমরা পড়েছি মাল্টিপল অর্গান ফেলিওর, কখন আপনি মাল্টিপল বলবেন, নট সো ইম্পর্টেন্ট। নেক্সট আমরা পড়েছি ফ্লুইড থেরাপি, ইনফিনিটি স্টার, শকের জন্য আইডিয়াল ফ্লুইড কোনটা, কোন ফ্লুইড দিলে কী অ্যাডভান্টেজ, কোন ফ্লুইড কখন দেওয়া হয়, মাস্ট। নেক্সট আমরা একটা টপিক পড়েছি, এটা আপনি 2-3টা স্টার দিয়ে রাখবেন, সেটা হচ্ছে ডাইনামিক ফ্লুইড রেসপন্স। পয়েন্টগুলো আমি পড়ে রেখে দিয়ে এসেছি, আপনি চেষ্টা করেন ফলো করার। নেক্সট ইন পয়েন্ট অফ রিসাসিটেশন, 3 প্যারামিটার্স অফ ইন পয়েন্ট অফ রিসাসিটেশন, এনাফ। নেক্সট লাস্ট 2টা টপিক, এই দুটাই ইনফিনিটি স্টার, একটা হচ্ছে ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে হেমোরেজ। একদম মাস্ট, হেমোরেজের টাইপ, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, কজ, অ্যান্ড
ব্লাড প্রোডাক্টের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, ডিটেলস। ওকে, সো এই চ্যাপ্টারটা আই থিঙ্ক আমরা মোটামুটি একটা সাম আপ করে ফেললাম। আমরা যদি পরের চ্যাপ্টারটায় চলে যাই, পরের চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ উন্ড হিলিং অ্যান্ড টিস্যু রিপেয়ার। সো উন্ড হিলিং, টিস্যু রিপেয়ার এই চ্যাপ্টারটা যদি আমি সাম আপ করি, এখান থেকেও দেখা যায় অ্যারাউন্ড 10টার মতো টপিক আমাদের পড়তে হয়। সবগুলো অবশ্য ইকুয়ালি ইম্পর্টেন্ট না। সো লেটস স্টার্ট। দেখবেন এই চ্যাপ্টারের প্রথমেই যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং উন্ড হিলিং, আমরা প্যাথোলজিতেও পড়ি কী কী ফ্যাক্টর থাকে একটা উন্ডকে র্যাপিড হিল করার জন্য, বা কী কী ডেফিসিট থাকলে উন্ড হিলিংটা ডিলে হয়। সো এখানে একটা সামারি বক্স লিখে আছে, এটা আপনি পড়ে নিতে হবে আপনাকে। আপনি প্যাথোলজি থেকে পড়েন আর সার্জারির বই থেকে পড়েন, দিস ওয়ান ইজ মাস্ট। সো এটা আপনার জন্য 2-3টা স্টার্ট, আপনি এটা পড়ে নিন। নেক্সট পাশেই দেখবেন যে নর্মাল উন্ড হিলিংয়ের 3টা প্রসেস আমাদের বেলি ল্যাবসে বলা আছে। একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ফেজ, একটা হচ্ছে পলিফারেটিভ ফেজ, একটা হচ্ছে রিমডেলিং ফেজ। দিস ওয়ান ইজ ইনফিনিটি স্টার। এখান থেকে সিঙ্গেল বেস্ট নর্মাল এমসিকিউ ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে। 3টা ফেজ, কোন ফেজে কি ঘটনা ঘটে। সো সবার প্রথমে আমি যে ফেজটার নাম আপনি দেখবেন সেখানে বই লেখা থাকবে ইনফ্ল্যামেটরি ফেজ। ইউজুয়ালি সিঙ্গেল বেস্টটা এই জায়গা থেকে আসে। সো ইনফ্ল্যামেটরি ফেজ আসলে কি ঘটনা ঘটে, সেটা এখানে ইনফ্ল্যামেটরি ফেজের বিশাল একটা বর্ণনা দেওয়া আছে। আমরা জানি, বোঝা যাচ্ছে নাম দেখে যে ইনফ্ল্যামেটরি ফেজে ইনফ্লামেশন হবে, বাট সাথে সাথে ইনফ্লামেশন হতে পারবে না। একটা জায়গায় ইনজুরি হলে এই ইনফ্লামেশন হওয়া পর্যন্ত বেশ কিছু ইভেন্ট হয়। এই জায়গাটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কী হবে, আপনার জায়গায় একটা জায়গায় ইনজুরি হবে, কেটে যাওয়ার সাথে সাথে সেখান থেকে ব্লিডিং হবে। সো ব্লিডিং বন্ধ করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল জানি সেখানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, প্লেটলেট আসে। একটা প্লেটলেট সার্টেন কিছু সাবস্টেন্স লাইক এডিপি সিক্রেট করে, যেই কারণে আরও প্লেটলেট চলে আসে। দিস ইজ নোন অ্যাজ প্লেটলেট এগ্রিগেশন। সো প্লেটলেট এগ্রিগেশনের জন্য ফ্যাক্টরটা হলো এডিপি, এটা পরীক্ষায় আসে। নেক্সট, অনেকগুলো প্লেটলেট এসে প্লেটলেট প্লাগ ফর্মেশন করে, ব্লিডিংটা বন্ধ করে। তারপর এখন কিন্তু আমরা ইনফ্লামেশন শুরু করি নাই, আমরা কেবল ব্লিডিংটা বন্ধ করলাম। নেক্সট, এই প্লেটলেট থেকে আরও বেশ কিছু সাবস্টেন্সেস রিলিজ হয়, যেগুলো আদার লিউকোসাইট, ম্যাক্রোফেজ, এগুলোকে উন্ড এরিয়াতে নিয়ে আসে। লাইক যেমন প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ফ্যাক্টর 4, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, বেশ কিছু ফ্যাক্টরের নাম বললাম। এগুলো আপনার নিউট্রোফিল, ম্যাক্রোফেজকে উন্ড সাইডে নিয়ে আসবে। আলটিমেটলি যখন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ আসবে, তখনই কিন্তু ইনফ্ল্যামেটরি প্রসেসটা স্টার্ট হবে। এরাও আবার সার্টেন কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে ইনফ্লামেশনটা স্টার্ট করবে। সো এই ইনফ্লামেশন প্রসেসটা বেশ লম্বা। প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন, প্লেটলেট প্লাগ, দেন আদার লিউকোসাইট, বিভিন্ন মিডিয়েটর একজনকে ডেকে আনতেছে। এই 4টা আপনার জন্য মাস্ট। এখান থেকে সিঙ্গেল বেস্ট হয়, পরীক্ষায় কোশ্চিন আসে। ইনফিনিটি স্টার, ইনফ্ল্যামেটরি ফেজ। নেক্সট ফেজে আপনি যদি যান, একটা হচ্ছে রিমডেলিং ফেজ, আর একটা হচ্ছে পলিফারেটিভ ফেজ। সো একটা উন্ড যখন হয়, উন্ডে বেশ কিছু ইভেন্ট হয়, যেমন উন্ড হিলিংয়ের জন্য কোলাজেন আসে। কোলাজেন কোন ফেজে কোলাজেন সিনথেসিস হয়, একটা উন্ড যখন গ্যাপ থাকে অনেক, উন্ডে কন্ট্রাকচার হয়, কোন স্টেজে কন্ট্রাকচার হয়, এই কন্ট্রাকচারটা কোন সেল করে, এরকম বেশ কিছু কোশ্চেনের উত্তর আপনি এই জায়গাগুলোতে পেয়ে যাবেন। যে কটা কোশ্চেন বললাম, এই জায়গাটা মাস্ট। কন্ট্রাকচার কোন সেল করে, কোলাজেন কোন স্টেজে মেনলি সিনথেসিস হয়, কোলাজেন রিপ্লেসমেন্ট কোন স্টেজে হয়, অথবা এই যে আপনি একটা সার্জারি করলেন, অ্যাবডোমেনে মিড লাইন ইনসিশন দিলেন, আচ্ছা এই ইনসিশন কি আপনার স্ট্রেংথ সম্পূর্ণটা ফিরে পাবে? কখনোই সম্পূর্ণ ফিরে পাবে না, তো অ্যারাউন্ড 80% ফিরে পায়। 20% ইনসিশন দেওয়ার পর লস হয়। আপনি যদি সেম জায়গায় আবার ইনসিশন দেন, আরও 20% লস হবে। সো এই 80%ই বা কয়দিনের ভিতরে ফিরে আসে, এরকম বেশ কিছু কমন কোশ্চেনের উত্তর আপনি এই জায়গায় পেয়ে যাবেন। সো এই প্যারাটা আপনার জন্য ইনফিনিটি স্টার, নর্মাল উন্ড হিলিংয়ের প্রসেস। ওকে, সো ঠিক তার পাশেই দেখবেন আপনি একটা ক্লাসিফিকেশন অফ উন্ড হিলিং অ্যান্ড ক্লোজার। আমরা 3টা খুব কমন জিনিস জানি, প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন, টার্সিয়ারি ইন্টেনশন। এদের পয়েন্টগুলো লিখে আছে, কখন আপনি প্রাইমারি ইন্টেনশনের বলবেন, প্রাইমারি ইন্টেনশনের ক্রাইটেরিয়া কি, সেকেন্ডারি ইন্টেনশনের ক্রাইটেরিয়া কি, টার্সিয়ারি ইন্টেনশন আর ডিলেট প্রাইমারি কখন বলা হয়। এই বক্সটাও ইনফিনিটি স্টার। নেক্সট বেশ কিছু টপিক লিখে আছে, এগুলো আসলে ইউজুয়ালি পরীক্ষা সেভাবে আসে না। টাইডি উন্ড, আনটাইডি উন্ড লাগবে না। নেক্সট একটা বক্স দেখবেন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট উন্ড। একটা উন্ড আসলে আপনি কিভাবে তাকে ম্যানেজ করবেন, সামারি বক্স 3.3, এটাও একটা স্টার রিডিং। সেভাবে পরীক্ষা আমি আসতে দেখি নাই কখনো। লাইফে অনেক ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট উন্ড। সো আমরা এটা ক্লাসে ডিসকাস করব। নেক্সট একটা টপিক লেখা থাকবে ডিগ্লোভিং ইনজুরি।
এটাও সেভাবে কখনো পরীক্ষায় আসে না। সো ডি গ্লোবিং ইঞ্জুরি জাস্ট আপনাকে একটা স্টার দিয়ে একটু কনসেপশন রাখেন, কখনো যদি আসে আপনি যেটা টাচ করতে পারেন। সো গ্লোভস জিনিসটা আমরা সবাই এখন তো খুব কমন পড়ছি সারাদিন গ্লোভস। তো গ্লোভসটা কী হয়, আপনি যখন পড়লেন, পরার পর টাচ টানলে অটোমেটিক খুলে চলে আসে, রাইট? সো কোনো অ্যাটাচমেন্ট থাকে না আপনার হাতে, আপনি চাইলে খুলতে পারেন, চাইলে করতে পারেন। সো এই কনসেপশনটা থেকে এসেছে ডি গ্লোভিং ইঞ্জুরি। কোনো কারণে সাপোজ আপনার এই স্কিন অ্যান্ড এই সাবকিউটেনাস টিস্যুটা যদি আমি এইভাবে তুলি আর নামাইতে পারি, জাস্ট গ্লোভসের মতো খুললাম আর লাগাই ফেললাম, এইটাকেই বলা হবে ডি গ্লোভিং ইঞ্জুরি। দ্যাট মিনস আপনার শুধু স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যুটা নিজের সব কিছু থেকে যদি কোনো কারণে আলাদা হয়ে যায়, তখনই তাকে ডি গ্লোভিং ইঞ্জুরি হয়। ইউজুয়ালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হাই ভেলোসিটি ইঞ্জুরি, এগুলোর ক্ষেত্রে ডি গ্লোভিং ইঞ্জুরিটা পাওয়া যায় বেশি। সো জাস্ট ডি গ্লোভিং ইঞ্জুরি কি, কোন কন্ডিশনে পাওয়া যায়, আর এই ডি গ্লোভিং ইঞ্জুরির প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে, প্রাইমারি ম্যানেজমেন্ট এক্সিশন অফ দ্য ডিভাইটালাইজড টিস্যু, এই তিনটা পয়েন্ট জানলেই মোর দেন এনাফ। নেক্সট ডি গ্লোভিং ইঞ্জুরির পরে আপনি যখন একটু প্রসিড করবেন, দেখবেন একটা টপিক লিখে আছে লেগ আলসার, এটিওলজি অফ লেগ আলসার, সামারি বক্স 3.4। 2টা স্টার দিয়ে রাখেন, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে বাট নট ইনফ্রিকুয়েন্ট। নেক্সট এই চ্যাপ্টারের মোস্ট হাইলাইটেড টপিক আই থিঙ্ক, দ্যাট ইজ প্রেশার সোর। দিস ওয়ান ইজ ইনফিনিটি স্টার। পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসে এবং সিকোয়েন্স ধরে আসে। এমনও হতে পারে যে এখানে যে 6টা সাইটের নাম লিখে আছে, 6টা সাইটে আপনাকে বলবে কোনটা সবচেয়ে বেশি, অথবা আদার বোনসের সাইটের সাথে কম্পেয়ার করেও কোশ্চেন আসে। সো এইটা মিস করার প্রশ্নই ওঠে না। প্রেশার সোর কোন বোনসে বেশি হয়, ডিক্রিজিং ফ্রিকোয়েন্সিতে একটা বক্স লিখে আছে, ইসচিয়াম, গ্রেটার টিউবারোসিটি, স্যাক্রাম, হিল, মিডিয়াল ম্যালুলাস অ্যান্ড অক্সিপোর্ট, বিভিন্ন মেমোনিক্স পাওয়া যায়, এগুলো মনে রাখার। সো প্রেশার সোরে এই 6টা বোনসের নাম ইনফিনিটি স্টার, মিস করা যাবে না, আপনি এটা দেখে নেবেন মাস্ট। প্রেশার সোরের একটা ক্লাসিফিকেশন আছে, ইউজুয়ালি আপনার এগুলো জানার দরকার নাই। নেক্সট আপনি যদি মুভ করেন এই চ্যাপ্টারে, একটা টপিক দেখবেন নেক্রোটাইজিং ফাসাইটিস বলে একটা ছোট্ট টপিক, পেজ নাম্বার 30-তে লিখে আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, নেক্রোটাইজিং ফাসাইটিস, এবং এটা পড়াটাও বেশ কমপ্লিকেটেড। আমি আপনাকে একটা টিপস বলি, এই নেক্রোটাইজিং ফাসাইটিস লাভ বলি 3 জায়গায় লেখা আছে। আমরা যে চ্যাপ্টারটা পড়ছি উন্ড হিলিং, এখানে আপনি পাবেন। আমরা যখন সার্জিক্যাল ইনফেকশন পড়বো, সেখানেও দেখবেন নেক্রোটাইজিং ফাসাইটিসের কথা লেখা থাকবে, এবং সবার শেষে ডিজাস্টার সার্জারির চ্যাপ্টারটায় ওখানেও দেখবেন নেক্রোটাইজিং ফাসাইটিস লেখা আছে। সো আপনাকে পড়ার সময় এই 3টা অংশ থেকে কম্পাইল করে নেক্রোটাইজিং ফাসাইটিসটা পড়তে হবে। সো হোয়াট ইজ নেক্রোটাইজিং ফাসাইটিস? সো খুব সিম্পল, ফাসাইটিস বোঝা যাচ্ছে আমাদের স্কিন সাবকিউটেনাস টিস্যুর নিচে ফাসা থাকে, ফাসা ইনফ্লামেশন হচ্ছে, খুব ভালো কথা ফাসাইটিস। বাট তার সামনে একটা কথা লেখা আছে নেক্রোটাইজিং। দ্যাট মিনস নেক্রোসিস মানে আমরা জানি যে মাইক্রোমলিকুলার ডেথ অফ টিস্যু, তার মানে আপনার ফাসাল প্ল্যান বরাবর, আপনার কিন্তু উপরে চামড়া না, স্কিন না, সাবকিউটেনাস টিস্যু না, আন্ডারলাইং ফাসা, এই ফাসাল প্ল্যান বরাবর কোনো একটা কারণে ইনফ্লামেশন হচ্ছে, এবং সেই যে ইনফ্লামেশনটা হচ্ছে এটা এতই ডিভাস্টেটিং যে ওই জায়গাটাকে নেক্রোসিস করে ফেলছে, একই সাথে সাথে ধ্বংস করে ফেলছে। সো ইনফ্লামেশন আর নেক্রোসিস সিমালটেনিয়াসলি চলতেছে, দিস ইজ নোন অ্যাজ নেক্রোটাইজিং ফাসাইটিস। সো স্বাভাবিকভাবে ভেরি ডিভাস্টেটিং কন্ডিশন, আপনি বুঝতেই পারতেছেন, ইনফ্লামেশন হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, এই অংশ থেকে ফিরে আসা সম্ভব না। নেক্রোসিস হয়ে একটা টিস্যু মরে গেলে সেটাকে আপনি ফিরে পাবেন না। সো ভেরি গ্রিভিয়াস কন্ডিশন নেক্রোটাইজিং ফাসাইটিস। সো সিম্পলভাবে খেয়াল করেন, একটা কোনো অর্গানিজমের পক্ষে কিন্তু আসলে এত একটা ডিভাস্টেটিং কন্ডিশন করা কোয়াইট ডিফিকাল্ট। এখান থেকে কনসেপশনটা চলে আসে, ইউজুয়ালি এটা একটা মাল্টি মাইক্রোবিয়াল ইনফেকশন, একসাথে অনেকগুলো অর্গানিজম ইউজুয়ালি ইনভলভ হলেই এরকম একটা ঘটনা ঘটা সম্ভব হয়। এবং আমি যে জিনিসটা প্রথমে বলেছিলাম যে আপনি এখানে স্কিনে কিন্তু কোনো লেশন দেখবেন না, আপনার মনে হবে যে স্কিন একটু হয়তো বা লাল থাকবে, স্কিনে কিছু ব্লিস্টার থাকবে, ফুলে থাকবে, বাট স্কিন কিন্তু বোঝাই যাবে না, মনে হবে যে স্কিন তো মোটামুটি মেবি নর্মাল, ভালোই তো আছে, বাট আন্ডারলাইং ফাসাল লেয়ার দিয়ে টোটাল জিনিসটাই ডিসরাপশন হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। সো এই নেক্রোটাইজিং ফাসাইটিস ভেরি গ্রিভিয়াস কন্ডিশন, ইটস এন সার্জিক্যাল ইমার্জেন্সি, ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে ডিভাইটালাইজ টিস্যুটাকে আমাদের সার্জারি করে রিমুভ করে ফেলতে হয়, না হলে আলটিমেটলি সেটা সোর্স অফ ইনফেকশন হয়ে যায়। সো এই নেক্রোটাইজিং ফাসাইটিসের একটা ক্রাইটেরিয়া বক্স লিখা আছে, 3.6 সামারি বক্স। কী কী ঘটনা ঘটে, স্কিন ব্লিস্টার হয়, আনইউজুয়াল পেইন হয়, ইরাইথেমা হইতে পারে, দেন আপনার এখানে গ্রিনিশ ডিশ ওয়াটার পাজ চলে আসে, সো ফোকাল গ্যাংগ্রিন হতে পারে, এরকম বেশ কিছু
ক্রাইটেরিয়া লিখে আছে, ক্রাইটেরিয়া বক্সটা আপনার জন্য মাস্ট। নেক্সট এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমি যদি যাই, দ্যাট ইজ স্কার। স্কার ইউজুয়ালি আমরা প্যাথোলজিতে উন্ড হিলিং চ্যাপ্টারে ওখানেও পড়ে ফেলি, বাট এখানে জাস্ট একটা ফ্যালাসি মাঝে মাঝে পরীক্ষা আপনার চলে আসে। আমরা স্কারের বেশ কিছু কমপ্লিকেশন পড়ি, হাইপারট্রপিক স্কার অ্যান্ড কিলয়েড, এই দুটোই আমরা পড়ে অভ্যস্ত। বাট বেলিলাবে ঠিক এই জায়গায় স্কারের আরেকটা অ্যাটিপিক্যাল ক্লাসিফিকেশন, যেটা অন্য কোনো বইয়ে বলা নাই, এখানে বলা আছে, দ্যাট ইজ অ্যাট্রোপাইড স্কার। এইটা আপনার জন্য মাস্ট। হোয়াট ইজ অ্যাট্রোপাইড স্কার? এবং অ্যাট্রোপাইড স্কারের আপনি যখন বইটা পড়বেন দেখবেন যে অ্যাট্রোপাইড স্কার সার্টেন কিছু এরিয়াতে হয়, এবং এই অ্যাট্রোপাইড স্কারের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। ইট উইল বি পেল, ফ্ল্যাটেন, often appearance in the back and area of the tension, ইউজুয়ালি আপনার পিঠের দিকে, এবং যেগুলো জায়গায় অপারেশনের পর স্কার এরিয়াতে টেনশন থাকে সেগুলো জায়গায় অ্যাট্রোপাইড স্কার পাওয়া যায়। সো হাইপারট্রপিক স্কার কিলয়েডের সাথে অ্যাট্রোপাইড স্কারের অ্যাটিপিক্যাল অংশটা আপনার মাথায় রাখতে হবে। এবং ইউজুয়ালি স্কার, হাইপারট্রপিক স্কার, কিলয়েডের পার্থক্য আপনি প্যাথোলজি থেকেই পড়বেন, বাট এখানে একটি ট্রিটমেন্ট বক্স লেখা আছে, সামারি বক্স 3.7, দিস ইজ ইনফিনিটি স্টার। এখান থেকে ইনভ্যারিয়েবলি পরীক্ষা আসে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন। প্রত্যেকটা ট্রিটমেন্ট অপশন, অ্যাটিপিক্যাল ট্রিটমেন্ট অপশন যেমন লেজার, ভিটামিন ই, ম্যাসেজ, ব্যান্ডেজ, এগুলো কিন্তু এগুলো ট্রিটমেন্ট অপশন, এগুলো আমাদের মাঝে মাঝে কনফিউজ করে ফেলে। সো দিস ইজ মাস্ট। আর হাইপারট্রপিক স্কার আর কিলয়েডের কোনো পার্থক্য এই জায়গায় আপনি ওইভাবে গুছায় পড়তে পারবেন না, গুছানোও পাবেন না, আপনি এটা প্যাথোলজি থেকে পড়ে নেবেন। ওই অংশটা থেকে কোশ্চেন আসে, বাট ওটা লাভবেলি থেকে পড়ার দরকার নাই। এখান থেকে জাস্ট আপনি ট্রিটমেন্ট বক্সটা পড়বেন আর অ্যাট্রোপাইড স্কারটা পড়বেন। সো এই চ্যাপ্টারটা আমি যদি একটু সাম আপ করি, আমি এগেইন বলছি যে এই চ্যাপ্টারটাতে আমরা 10টা টপিক পড়বো। সো ফার্স্ট টপিক আমরা পড়েছি যে হোয়াট আর দ্য ফ্যাক্টর অফ উন্ড হিলিং, 2টা স্টার 3টা স্টার দিয়ে রাখতে পারেন, মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট আমরা পড়েছি উন্ড হিলিংয়ের 3টা ফেজ, ইনফ্ল্যামেটরি ফেজ, পলিফারেটিভ ফেজ অ্যান্ড রিমডেলিং ফেজ। ইনফিনিটি স্টার বিশেষ করে ইনফ্ল্যামেটরি ফেজ অ্যান্ড রিমডেলিং ফেজ থেকে প্রচুর সিঙ্গেল একটা টপিক লেখা থাকবে। উন্ড হিলিংয়ের 3টা ইন্টেনশন সামারি বক্সটা আপনি দেখে নেবেন। 4 নম্বর টপিকে আসে আমরা পড়েছি ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট উন্ড, 1টা স্টার, ম্যানেজমেন্টের পয়েন্টগুলো দেখলেই চলবে, এটা ইউজুয়ালি এক্সাম ওরিয়েন্টেড না, প্র্যাকটিক্যাল লাইফ ওরিয়েন্টেড। নেক্সট একটা টপিক আমরা দেখেছি ডিগ্লোভিং ইঞ্জুরি, এটাও 1টা স্টার, বেশি পড়ার দরকার নাই। নেক্সট একটা টপিক পড়েছি আমরা লেগ আলসার, এটা 2-3টা স্টার, মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে কোশ্চেন, যেহেতু বক্সগুলো আসলে মিস দেওয়ার দরকার নাই। আর তার ঠিক পাশে একটা বক্স থাকবে প্রেশার সোর, ইনফিনিটি স্টার, প্রেশার সোরের 6টা সাইট। পরীক্ষার আগের দিনও ঢুকতে এই অংশটা পড়ে যাওয়া উচিত, আই থিঙ্ক এমন ইম্পর্টেন্ট, এতই বেশি পরীক্ষায় আসে। নেক্সট নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা পড়ার সময় বলেছি যে লাভবেলির 3টা জায়গায় এটা লেখা থাকবে, 3টা জায়গাটাই আপনাকে কম্পাইল করে দেখে নিতে হবে। অ্যান্ড লাস্ট টপিক ইজ স্কার। লাভবেলি থেকে স্কার পড়ার 2টা জিনিস আপনার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যাট্রোপাইড স্কার অ্যান্ড স্কারের ট্রিটমেন্ট। অ্যাট্রোপাইড স্কারটা ইউজুয়ালি অন্য কোনো বইয়ের বলা নাই, দ্যাটস ওয়াই এখান থেকে একটু দেখে নিতে হয়। আর একটা টপিক আমি বলতে ভুলে গেছি স্কারের, এই যে আমরা কিলয়েড বলি, কিলয়েড একটা ট্রায়াঙ্গেলে হয়, লাভবেলিতে একটা ট্রায়াঙ্গেলের কথা বলা আছে, যে দ্যাট ইজ আপনার জিপি স্টারনাম আর 2টা শোল্ডার টিপ, রাইট লেফট শোল্ডার অ্যান্ড জিপি স্টারনাম। এখানে যদি একটা ট্রায়াঙ্গেল বলি, এই ট্রায়াঙ্গেলের ভিতর কিলয়েড বেশি হয়, এই ট্রায়াঙ্গেলটা আমি বলতে ভুলে গেছি। এই 3টা লাইন পড়লেই হবে স্কার থেকে। সো এই চ্যাপ্টারের 10টা টপিক আই থিঙ্ক মোর দেন এনাফ, এর বেশি আমাদের জানার দরকার নেই। আমরা মুভ করব পরের চ্যাপ্টারটা আমাদের টপিক সার্জিক্যাল ইনফেকশন। এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসছে, প্রায় 8টা টপিকের মতো আমাদের পড়তে হবে। সো আমরা শুরু করি, কি টপিক আমাদের দেখতে হবে। সো এখানে চ্যাপ্টারের শুরুতে আপনি দেখবেন একটা টপিক লেখা আছে মাইক্রোবায়োলজিক্যাল অফ দ্য সার্জিক্যাল, মাইক্রোবায়োলজি অফ সার্জিক্যাল ইনফেকশন। কমন কী কী অর্গানিজম আপনার সার্জারিতে বেশি হয়, স্টেফিলোককাস, স্ট্রেপ্টোকক্কাস, দেন গ্যাস গ্যাংগ্রিন করবে, ক্লোস্ট্রিডিয়াম। সো এই টাইপের অর্গানিজম যেগুলো সার্জিক্যাল অর্গানিজম, এখানে এদের কিছু বৈশিষ্ট্য লেখা আছে। সো ইউজুয়ালি দেখা যায় যে আপনারা মাইক্রোবায়োলজিতে অনেক ডিটেলস পড়েন এগুলো সম্বন্ধে। সো এখান থেকে এক্সট্রা কিছু পড়ার দরকার নাই, জাস্ট আপনি যখন মাইক্রোবায়োলজি পড়বেন, ক্লোস্ট্রিডিয়া পড়বেন, স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস পড়বেন, এখান থেকে জাস্ট একটু কম্পাইল করে নেবেন, এক্সট্রা কিছু যে পড়তে হবে আপনাকে, নট দ্যাট। ওকে, জাস্ট 2টা ম্যাচ করে পড়বেন। নেক্সট একটা টপিক লিখে থাকবে সোর্স অফ ইনফেকশন। আমরা ইনফেকশনের সোর্স অনুসারে এখান থেকে পরীক্ষা আসে 2-3টা টার্ম, আমরা কখন সার্জিক্যাল সাইট ইনফেকশন বলবো, কখন সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন বলবো, কখন ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন বলবো।
SSSI, SSI and deep surgical site infection. So source of infection এর প্রথমেই এই তিনটা ডেফিনেশন লেখা আছে। এই তিনটা ডেফিনেশন যখন স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুতে থাকবে তখন সেটাকে বলা হয় সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন। যখন ভিতরে চলে আসবে মাস্কুলোফাশিয়াল কম্পার্টমেন্টে চলে আসবে তখন বলা হবে ডিপ সার্জিক্যাল ইনফেকশন। সো কখন ডিপ কখন সুপারফিশিয়াল এই জিনিসটা আপনাকে পড়ে নিতে হবে। নেক্সট পৃষ্ঠায় যদি আপনি যান দেখবেন একটা টপিক লেখা আছে ডিসেসিভ পিরিয়ড। ডিসেসিভ পিরিয়ড। সো হোয়াট ইজ ডিসেসিভ পিরিয়ড? আপনি একটা অপারেশন শুরু করার আগে অ্যান্টিবায়োটিক দিবেন, রাইট? সো কতক্ষণের ভিতর আপনি অ্যান্টিবায়োটিক দিলে ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারবেন, এই পিরিয়ডটাকেই বলা হয় ডিসেসিভ পিরিয়ড। আপনি একটা ইনসিশন দিলেন, সাথে সাথে মাইক্রো অর্গানিজম যে আপনার ইনফেকশন করবে না, এই মাইক্রো অর্গানিজম ইনসিশনের ভিতর দিয়ে যাবে, আপনার বডিতে লোকালাইজ করবে, সে মাল্টিপ্লাই করবে, দেন আপনার ওই জায়গায় ইনফেকশন হবে। সো ইনসিশন দেওয়ার পর এই যে ইনফেকশন হওয়া পর্যন্ত একটা টাইম পাওয়া যায় অ্যারাউন্ড 4 আওয়ার্স। এই 4 আওয়ার্সের ভিতর আপনি যদি লোকালি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, লোকাল অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করতে পারেন, তাহলে কিন্তু মাইক্রো অর্গানিজম ঢোকার পরেও ওই জায়গায় ইনফেকশন রেটটার চান্স অনেক অনেক কমে যাবে। দিস ইজ নোন অ্যাজ ডিসিসিভ পিরিয়ড। সো জাস্ট জানতে হবে ডিসিসিভ পিরিয়ড জিনিসটা কি অ্যান্ড দ্য 4 আওয়ার্স অফ ডিসিসিভ পিরিয়ড, এই অংশটা। নেক্সট একটা থিসিস রিলেটেড টপিক, ইউজুয়ালি এটা সার্জিক্যাল থিসিসে লাগে যে মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন অ্যান্ড মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন, বাট কেন জানি মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে যে মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন আর মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশনের ক্রাইটেরিয়া কি। সো তিনটা ক্রাইটেরিয়া লেখা আছে, একটা বক্স লেখা আছে দেখবেন সামারি বক্স 5.6, 2-3টা স্টার দিয়ে রাখেন, মাঝে মাঝে পরীক্ষা আসে, মিস করা যাবে না। ঠিক তারপরে একটা টপিক দেখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গ্যাস গ্যাংগ্রিন। সো গ্যাস গ্যাংগ্রিন এগেইন দেখবেন যে এই চ্যাপ্টারটা লেখা আছে, এবং গ্যাস গ্যাংগ্রিন এর পরবর্তীতে আমরা যখন ডিজাস্টার সার্জারি চ্যাপ্টারটায় যাব সেখানেও গ্যাস গ্যাংগ্রিনের ডিটেলস লেখা আছে। সো লাভলি বেশ কয়েকটা জায়গায় গ্যাস গ্যাংগ্রিন লেখা আছে, এবং গ্যাস গ্যাংগ্রিন দেখবেন আপনি মাইক্রোবায়োলজিতেও পড়বেন। মাইক্রোবায়োলজিতে অনেক ডিটেলস পড়া হয়, কীভাবে হয়, কী অর্গানিজম দিয়ে হচ্ছে, কী কী টক্সিন হচ্ছে, কী কী ক্লিনিক্যাল ফিচার্স পাওয়া যায়। সো যখন আপনি গ্যাস গ্যাংগ্রিন পড়বেন, ক্লস্ট্রিডিয়াম পারফিনজাস পড়বেন মাইক্রোবায়োলজিতে, চেষ্টা করবেন এই সবগুলোকে কম্পাইল করে একটা নোট করে পড়ার, দ্যাট উইল বি মাস ইজিয়ার। এবং গ্যাস গ্যাংগ্রিন ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার সার্জারির কোশ্চিনে গ্যাস গ্যাংগ্রিন কিন্তু থাকবেই। সো গ্যাস গ্যাংগ্রিন আমি আসলে ডিটেলস এই সময় বলতে চাচ্ছি না, এত শর্ট টাইমে বলা খুব টাফ। আর সো গ্যাস গ্যাংগ্রিনটা আমি এগেন বললাম লাভবেলি কিন্তু 2-3টা জায়গায় লেখা আছে, এটা মাথায় রাখবেন, আর অবশ্যই মাইক্রোবায়োলজির সাথে কোঅর্ডিনেট করে পড়তে হবে। ওকে, সো নেক্সট আপনি চ্যাপ্টারটা একটু আগালেই দেখবেন যে সার্জারিতে আমরা বেশ কিছু ডেফিনেশন ইউজ করি। সার্জিক্যাল সাইট ইনফেকশন, ব্যাকটেরিমিয়া, সেপ্টিসিমিয়া, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স টু সার্জারি, যেটাকে আমরা SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স টু সার্জারি, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, MODS, মাল্টি অর্গান ফেলিওর, সার্জিক্যাল সাইট ইনফেকশন, এরকম বেশ সেপসিস, সিভিয়ার সেপসিস, এরকম বেশ কিছু ডেফিনেশন আছে। খুব কমপ্লিকেটেড মনে হয় মাঝে মাঝে যে এতগুলো ডেফিনেশন। সো এই ডেফিনেশনগুলো দেখবেন পেজ নাম্বার 51, একটা চার্ট করা আছে 5.3, 5.11 ইনফিনিটি স্টার মাস্ট। সো আমি যদি একটু ক্রসলি আপনার সাথে একটু ডিসকাস করি, সো হোয়াট ইজ ব্যাকটেরিমিয়া? ব্যাকটেরিমিয়া মিনস আপনার বডিতে ব্যাকটেরিয়া থাকলো, সাইন সিম্পটম থাকুক আর না থাকুক, আপনার ব্লাডে ব্যাকটেরিয়া আছে, দ্যাট ইজ ব্যাকটেরিমিয়া। নেক্সট টপিক ইজ সেপ্টিসিমিয়া। সেপ্টিসিমিয়া পাস প্রডিউসিং যদি অর্গানিজম, সব অর্গানিজম না, যেগুলো অর্গানিজম পাস প্রডিউস করতে পারে সেগুলো আপনার বডিতে আছে, দ্যাট উইল প্রডিউস সেপ্টিসিমিয়া। সো ব্যাকটেরিমিয়া সেপ্টিসিমিয়ার মধ্যে বেসিক ডিফারেন্স জাস্ট অর্গানিজম দিয়ে, একটাই সব অর্গানিজম হইতে পারে, আর একটাই শুধুমাত্র পাস প্রডিউসিং অর্গানিজম। ঠিক সেপ্টিসিমিয়ার কাছাকাছি আরেকটা ওয়ার্ড চলে আসে, দ্যাট ইজ সেপসিস। আর সেপ্টিসিমিয়া এন্ড সেপসিস এটা আপনাকে কনফিউজ করে ফেলবে। সো একটা পেশেন্ট আসলো সেপ্টিসিমিয়া নিয়ে, তার ব্লাডের ভিতর অর্গানিজম আছে, আপনি ধারণা করতেছেন, বাট আপনি কখনোই তাকে বলতে পারবেন না হি অর শি ইজ সাফারিং ফ্রম সেপসিস আনটিল অর আনলেস আপনার কাছে সেটার কোনো ডকুমেন্টেশন থাকবে, কালচার রিপোর্ট থাকবে, মাইক্রোবায়োলজিক্যাল প্রুফ থাকবে। যখন আপনি মাইক্রোবায়োলজিক্যালি প্রুফ ব্লাড কালচার করে আর শর্টস অফ কালচার করে বলতে পারবেন যে না এখানে অর্গানিজম আছে, দিস পেশেন্ট উইল বি লেভেলড অ্যাজ সেপসিস। তার মানে সেপসিস হচ্ছে পেশেন্টের ইনফ্লামেটরি রেসপন্সের সাথে সাথে যদি একটা ডকুমেন্টেড ইনফেকশন পাওয়া যায়, ডকুমেন্টেশন ছাড়া তাকে আপনি লেবেল করতে পারবেন না সেপসিস হিসেবে। ওকে, তার আমরা 3টা ডেফিনেশন দেখলাম, ব্যাকটেরিমিয়া, সেপ্টিসিমিয়া, সেপসিস।
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম। এটা ব্যাকটেরিয়া আপনার বডিতে ঢোকার সাথে সাথে তার সাথে আপনার ফাইট শুরু হয়ে যাবে। সো কীভাবে বুঝবেন যে ফাইটটা হচ্ছে? সো বেশ কিছু ক্রাইটেরিয়া, 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, টেম্পারেচার, ট্র্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া এবং WBC কাউন্টের উপর ভিত্তি করে। এইগুলো দেখে আমি একটা পেশেন্টকে বলতে পারি যে হি অর শি ইজ সাফারিং ফ্রম SIRS। এটা একদমই ইনিশিয়াল স্টেজ একটা অর্গানিজম ঢোকার পর রেসপন্সে। সো SIRS এর ক্রাইটেরিয়াগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটা নেক্সট আরও বেশ কিছু ডেফিনেশন আপনি দেখবেন। সিভিয়ার সেপসিস কখন আপনি বলবেন? তাহলে সেপসিস আমরা শিখে এসেছিলাম যে অর্গানিজমের সাথে যদি আপনি ডকুমেন্টেড ইনফেকশন পান। এখন খেয়াল করেন, এই ডকুমেন্টেড ইনফেকশন পেলেন এবং এই পেশেন্টের ব্লাডে ব্যাকটেরিয়া আছে, আপনার কাছে ডকুমেন্টেশন আছে, এবং হঠাৎ করে দেখা যাচ্ছে তার কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করলো, রেনাল শাটডাউন ডেভেলপ করলো, মানে একটা অর্গান ডেভেলপ করে ফেলতেছে অ্যাসোসিয়েটেড, দিস পেশেন্ট উইজ বি লেভেল অ্যাজ সিভিয়ার সেপসিস অর সেপসিস সিন্ড্রোম। দ্যাট মিনস ডকুমেন্টেড ইনফেকশনের সাথে যদি কখনো অর্গান ফেলিওর ডেভেলপ করে, দ্যাট উইল বি লেভেল অ্যাজ সিভিয়ার সেপসিস। সো এই টাইপের ডেফিনেশনগুলো লেখা আছে, আপনাকে একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে ফেলতে হবে এবং অবশ্যই বুঝে বুঝে, এবং এটা ইনফিনিটি স্টার পরীক্ষায় কিন্তু আসবে। সো SIRS আমরা দেখে ফেললাম। নেক্সট চ্যাপ্টারটায় চলে যাবেন, নেক্সট পৃষ্ঠাটায় আসলে চ্যাপ্টার না, ঠিক এখানে একটা টপিক লেখা আছে। এটা একটা হট টপিক, ইউজুয়ালি পরীক্ষায় আমি কখনো আসতে দেখি নাই, বাট আমার কাছে মনে হয় আপনাদের জন্য বা ইন ফিউচার আগামী কয়েক বছর এটা খুবই ইম্পর্টেন্ট হবে। দ্যাট ইজ ইউনিভার্সাল প্রিকশন। নর্মালি আপনি যদি কোনো ইনফেক্টেড কেস করতে যান, যেমন এখন করোনা মৌসুম, করোনা কিন্তু ওয়ান টাইপ অফ ইনফেক্টেড, অথবা আমি বলতে পারি হেপাটাইটিস বি, HIV, যেগুলো আমরা একটা কমনলি কন্টামিনেটেড হতে পারে, একটা পেশেন্টের কাছ থেকে আমরা কন্টামিনেটেড হতে পারি। এরকম পেশেন্টকে সার্জারি করার সময় আপনি কী কী এক্সট্রা প্রিকশন নেবেন? একটা CDC অ্যান্ড হচ্ছে NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস, ইউনাইটেড কিংডম, এরা 8টা ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে এই মেজারমেন্টগুলো আপনাকে অবশ্যই নিতে হবে একটা ইনফেক্টেড কেস করার জন্য। দিস ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল প্রিকশন। সো দিস ইজ অ্যান ভেরি হট টপিক, আপনাকে 8টা পয়েন্টই মাস্ট দেখে নিতে হবে। নেক্সট আপনি দেখবেন যে ক্লাসিফিকেশন অফ উন্ডকে আমরা কিন্তু অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, আপনি প্যাথোলজিতে অনেকভাবে পড়বেন, বাট সার্জিক্যাল ক্লাসিফিকেশন অফ উন্ড কিন্তু খুবই অন্যরকম, যেটা ইউজুয়াল না। আমরা উন্ড জানি TD, আনটিডি, ওপেন, ক্লোজ, এই টাইপের উন্ড করে আমরা অভ্যস্ত, প্রাইমারি উন্ড, সেকেন্ডারি উন্ড, এই টাইপ। বাট সার্জারিকে উন্ডকে কিন্তু অন্যভাবে ক্লাসিফাই করা হয়। সার্জারিকে বলা হয় ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড, কন্টামিনেটেড উন্ড অ্যান্ড ডার্টি উন্ড, 4টা। সো এখানে একটা টেবিল দেখবেন, টেবিল নাম্বার 5.4, 4টা ক্লাসিফিকেশন করা আছে, সার্জিক্যাল ক্লাসিফিকেশন অফ উন্ড। এইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কখন আপনি একটা উন্ডকে ক্লিন বলবেন, কখন আপনি ক্লিন কন্টামিনেটেড বলবেন, কখন আপনি ডার্টি বলবেন। এখানে 3-4টা স্টার দিয়ে রাখেন, এটা মিস করা যাবে না। ওকে, অ্যান্ড নেভার দ্য লিস্ট, এই চ্যাপ্টারের আই থিঙ্ক লাস্ট টপিক, এবং এটা একদম ইনফিনিটি স্টার, দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস। অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দ্যাট মিনস একটা অপারেশন করার পর আপনি কখন পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিবেন। যেমন আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি, একটা আপনি পেশেন্ট আসলো, তার হার্নিয়া অপারেশন করলেন, ডিসচার্জ সার্টিফিকেট লিখছেন। সো ডিসচার্জ সার্টিফিকেটে কয়দিন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন? 5 দিন, 7 দিন, 10 দিন? স্বাভাবিকভাবে আপনার মাথায় কিছু একটা আসবে, 5, 7, 10 মনে না কোনো, অথবা 3, 4 কিছু একটা অপশন আসবে। বাট normally there is no role of antibiotic prophylaxis in case of clean surgery. Hernia is one type of clean surgery. No role, আপনাকে একটা সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিকও দেওয়ার দরকার নেই। এই জায়গাগুলো কমনলি আমরা যেটা প্র্যাকটিস করি তার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। আমরা কিন্তু নর্মালি এটা বাংলা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এগুলো প্র্যাকটিস করি না, বাট দিস ইজ রিকমেন্ডেড। আপনি একটা ক্লিন সার্জারি করবেন, একটা লাইপোমা সার্জারি করবেন, আপনি একটা হার্নিয়া করবেন, কোনো ফিসকাস ওপেন করবেন না, সেক্ষেত্রে নো নিড অ্যান্টিবায়োটিক দেয়ার। সো এইখানে এই পয়েন্টটা লেখা আছে সামারি বক্স 5.12। আমি এবারও FCPSC কোশ্চেনে দেখলাম এই জায়গা থেকে সিঙ্গেল বেস্ট করছে। সো দিস ইজ মাস্ট। সবার জন্য অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দরকার নাই, অথবা একটা সার্জারি করছেন, খুব বড় একটা সার্জারি, আপনি অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিয়ে শুরু করলেন, দেখা যাচ্ছে সার্জারিটা করতে 4 ঘন্টা বেশি লাগতেছে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ আবার দিতে হবে। হ্যাঁ, অথবা আমি যখন বিভিন্ন হসপিটালে দেখি, আমি যখন NICBD-তে যাই, NICBD-তে ট্রেনিং হয়, করেছি এর আগে তখন দেখি যে ওরা সেপ্ট্রাজিনিম খুব ইউজ করে। বাট আমি যখন আবার বঙ্গবন্ধুতে ট্রেনিং করি, তখন বঙ্গবন্ধুতে দেখি যে অপারেশনের পর প্রোফাইলেক্সিস হিসেবে
দেখা যায় যে সিপি পাইম খুব বেশি ইউজ করে। আমি যখন নিউরো সার্জারিতে যাই তখন দেখা যায় যে ওরা মেরোপেনাম খুব বেশি ইউজ করতেছে। সো এক একটা সার্জারির কিন্তু এক এক রকম অ্যান্টিবায়োটিকের প্রতি ফ্যাসিনেশন থাকে। সো অ্যান্টিবায়োটিক শুড বি ইউজড অ্যাকর্ডিং টু লোকাল গাইডেন্স। আপনার ওই হসপিটাল ওই অসুখটার জন্য, ওই ডিজিজটার জন্য ওই ডিপার্টমেন্ট কী টাইপের অ্যান্টিবায়োটিক প্রেফার করে, এক এক ডিপার্টমেন্ট এক এক ইনস্টিটিউশন এক এক রকম অ্যান্টিবায়োটিকে প্রেফারেন্স করে, তার আউটকাম দেখে তারা সেটাকে চেঞ্জ করে। সো এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া এখানে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিসের লেখা আছে। এইটা মাস্ট, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস। ওকে, সো বিশাল চ্যাপ্টার। আমরা একটু যদি সাম আপ করি, আমরা আমাদের 3 নম্বর চ্যাপ্টারটাও শেষ করে ফেললাম। দ্যাট ইজ 4 নম্বর চ্যাপ্টার, সার্জিক্যাল ইনফেকশন। সো সার্জিক্যাল ইনফেকশন আমি যদি সাম আপ করি, একদম চ্যাপ্টারের প্রথমে আপনি একটা দেখবেন মাইক্রোবায়োলজি অফ সার্জিক্যাল ইনফেকশন। আপনাকে জাস্ট কোরিলেট করে পড়তে হবে, এখান থেকে তেমন জাস্ট কোরিলেশন, এক্সট্রা কিছু করার নেই। নেক্সট, সোর্সেস অফ ইনফেকশন, 2টা সোর্স, এক্সোজেনাস এন্ডোজেনাস, আর 3টা ডেফিনেশন, সার্জিক্যাল সাইট, সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট অ্যান্ড ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন। 3টা ডেফিনেশন আপনি এখানে দেখে নিতে হবে। নেক্সট একটা টপিক পড়েছি আমরা ডিসিসিভ পিরিয়ড, জাস্ট জানতে হবে ডিসিসিভ পিরিয়ড জিনিসটা কী এবং কয় ঘন্টা, এটাও একটা 2টা স্টার্ট। নেক্সট, মাঝে মাঝে যেহেতু কোশ্চিন চলে আসে মেজর সার্জিক্যাল উন্ড, মাইনর সার্জিক্যাল উন্ড, এই 2টার ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে। আপনার জন্য ইনফিনিটি স্টার এই চ্যাপ্টার থেকে হচ্ছে গ্যাংগ্রিন, খুবই হট টপিক সার্জারির জন্য। আপনাকে আমি এর আগে বললাম যে গ্যাংগ্রিন কিন্তু আপনাকে সার্জারি ল্যাবে 3-4টা জায়গায় লেখা আছে, 3-4 জায়গা থেকে একটু কম্পাইল করে পড়তে হবে এবং সেই সাথে সাথে অবশ্যই মাইক্রোবায়োলজির সাথে কোরিলেট করে নিয়ে আসতে হবে। নেক্সট, ইনফিনিটি স্টার এই চ্যাপ্টারের ফার্স্ট ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম, সেপসিস, সিভিয়ার সেপসিস, ব্যাকটেরিমিয়া, সেপ্টিসিমিয়া, মোডস, মপস। 6-7টা ডেফিনেশন, 6-7টা ডেফিনেশনের ক্লেম কার্ড, একটা ওয়ার্ডও মিস করা যাবে না। নেক্সট, এটা ইনভ্যালবিল এর আগে কখনো আসে নাই, বাট এখনকার খুব হট টপিক, সেটা হচ্ছে ইউনিভার্সাল প্রিকশন। ইউনিভার্সাল প্রিকশনে 7-8টা ক্রাইটেরিয়া লিখে আছে, বেরিলাপসে ইম্পর্টেন্ট। নেক্সট, আমরা পড়েছি ক্লাসিফিকেশন অফ উন্ড, আমাদের 8 নম্বর টপিকের চ্যাপ্টারে ক্লাসিফাই উন্ড। উন্ডকে আমরা সার্জিক্যাল দিক দিয়ে ক্লাসিফাই করেছি 4টা ভাবে, ক্লিন, কন্টামিনেটেড, ডার্টি। এই ক্লাসিফিকেশনটা আপনার লাগবে, নট প্যাথোলজি ক্লাসিফিকেশন। এটা আপনি 4টা স্টার দিয়ে রাখেন, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ইনফিনিটি স্টার, লাস্ট টপিক হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস। সো অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিসের ইন ডিটেলস অনেকগুলো আমাদের নর্মাল প্র্যাকটিসের লাইফ নর্মাল যেটা আমরা করি তার সাথে কিন্তু মিলবে না। সো আপনাকে বইয়ের ভাষাটা পড়ে নিতে হবে। সো এরকম টোটাল 9টা টপিক হয় সার্জিক্যাল সাইট ইনফেকশন থেকে। আই থিঙ্ক মোর দেন এনাফ। ওকে, সো উইল মুভ অন দ্য নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ টপিক্যাল ইনফেকশন। সো টপিক্যাল ইনফেকশন এটাও মাইক্রোবায়োলজি প্যারাসাইটোলজির সাথে আপনাকে কম্পেয়ার করে পড়তে হবে এবং আমার অবজারভেশন এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চিনটা বেশি আসে। সো এখানে আসলে প্রত্যেকটা প্যারাসাইটের লাইফ সাইকেলটা আসলে বলা সম্ভব না। সো আমি ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি আপনার সাথে ডিসকাস করবো এবং কোন কোন প্যারাসাইট, সব এই চ্যাপ্টারের সব প্যারাসাইট আপনার জন্য ইম্পর্টেন্ট না, কোন কোন প্যারাসাইট পড়তে হবে সেটা আমি আপনাকে বলে দেবো। মোটামুটি 6টা প্যারাসাইট পড়লেই আমাদের কিন্তু হয়ে যাবে। সো ফার্স্ট প্যারাসাইটে আপনি দেখবেন অ্যামোবিয়াসিস, এটা আপনার জন্য মাস্ট। অ্যামোবিয়াসিস কী কী জিনিস আপনাকে জানতে হবে, কোন রুট দিয়ে অ্যামোবিয়াসিস হয়, এর ইন্টেস্টাইনে যাওয়ার পর কোন স্টেজ হয়, লিভারে কোন স্টেজ এফেক্ট করে, নেক্সট ইন্টেস্টাইনে যে যাওয়ার পর এখানে আলসার করে, এই আলসারটার শেপটা কেমন হবে, লিভারে যে যাবে, লিভারে যে অ্যাবসেস করে, অ্যাবসেসটা কোন লোবে বেশি হয়, কেন ওই লোবে বেশি হয়, আপনি যদি অ্যাবসেসটা ড্র করি ওখানে যে অ্যাবসেসে পাস পাবো, পাসটার কোনো স্পেশাল ক্রাইটেরিয়া আছে কিনা, এরকম বেশ কিছু কোশ্চিন ইনভ্যারিয়েবলি পরীক্ষায় চলে আসে। সো এই অ্যামোবিয়াসিস থেকে এই কয়টা পয়েন্ট মাস্ট। আর আরেকটা ফ্যালাসি মাঝে মাঝে হয়ে যায় যে আমরা অ্যামোবিয়াসিস শুনলে আমরা 2টা জিনিস মাথায় আসে, একটা হচ্ছে ইন্টেস্টিনাল অ্যামোবিয়াসিস, হেপাটিক অ্যামোবিয়াসিস। তাহলে আমি যদি আপনাকে বলি অ্যামোবিয়াসিসের পেশেন্ট কী সিমটম নিয়ে আপনার কাছে আসবে, আপনার মাথায় শুধু ইন্টেস্টিনাল লিভার ঘোরাঘুরি করবে, এটাই স্বাভাবিক। বাট আপনাকে যদি কখনো বলা হয় যে অ্যামোবিয়াসিসের পেশেন্ট কাফ নিয়ে আসবে কিনা, তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। দিস ইজ ট্রিক্স। অ্যামোবিয়াসিসের পেশেন্ট, অ্যামোবিয়াসের লাইফ সাইকেল একটা দেখা যায় যে সে ল্যারিংস ফ্যারিংস দিয়ে ঘুরে আসে। সো স্বাভাবিক ব্যাপার, ল্যারিংস ফ্যারিংস দিয়ে ঘুরে আসার সময় তার লাইফ সাইকেলে সে যদি একটু রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়, স্বাভাবিকভাবে পেশেন্টের কাফ, নন প্রোডাক্টিভ ড্রাই কাফ নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। সো দিস ওয়ান ইজ অ্যাটিপিক্যাল। সো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু মাঝে মাঝে আপনাকে কনফিউজ করে ফেলবে। এবং এই অ্যামোবিয়াসিসের আমার সামনে দুটো সামারি বক্স দেখা যাচ্ছে, একটা হচ্ছে সামারি বক্স 6.1
আর এটা হচ্ছে সামারি বক্স 6.2। এবং মোর অর লেস আমি খেয়াল করে দেখেছি যে কটা ইনফরমেশন ইজিলি পরীক্ষায় রেগুলারলি আসে, এই দুটো সামারি বক্স পড়লেই কিন্তু অনেকখানি হয়ে যায়। সো এমবিএসিস মাস্ট। এমবিএসিসটা আমি যেটুকু বলার চেষ্টা করলাম এই পয়েন্টগুলো একটু খেয়াল করিয়েন। নেক্সট একটা টপিক আছে অ্যাসক্যারিয়াসিস আর অ্যাসক্যারিস লাম্বিকয়েস আর রাউন্ড আর্ম। সো রাউন্ড আর্ম এগেইন এটাও বেশ ওই সেম প্যাটার্নেই আপনাকে খেয়াল করতে হবে যে এটা ইনফেক্টিভ ফর্ম কি, এটা কোন রুটে ট্রান্সমিট হয়, কি পেশেন্টের কোথায় ক্লিনিক্যাল সিমটম করে, এটার অ্যাডাল্ট ফর্ম কি করে, লার্ভা ফর্ম কি করে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় আমরা জানি রাউন্ড আর্ম দিয়ে, এটা কি অ্যাডাল্ট ফর্ম করে নাকি লার্ভা ফর্ম করে। সো নেক্সট আপনি যদি এটা জান যে একটা পেশেন্ট আসলো অ্যাসক্যারিয়াসিস আপনি সাসপেক্ট করতেছেন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পেশেন্টের আপনি কী কী ইনভেস্টিগেশন করলে বুঝতে পারবেন, অথবা ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন কী হবে, অথবা যেটা কমনলি আসে যে ব্লাডে আপনি ব্লাড পিকচারটা কেমন দেখবেন। আমরা কম বেশি সবাই জানি যে কোনো প্যারাসাইট ইনফেকশন ইউজুয়ালি ইউসিনোফিল কাউন্টটা অনেক বেড়ে যায়। এই টাইপের কোশ্চেনগুলো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে। তো আপনি এই চ্যাপ্টারের 8 লাইনগুলো প্লাস অবশ্যই সেটাকে কম্পেয়ার করতে হবে মাইক্রোবায়োলজির সাথে, কম্পেয়ার করে পড়তে হবে। নেক্সট একটা টপিক লিখে থাকবে ফাইলেরিয়াসিস, খুব একটা আসবে না কারণ এটা সার্জিক্যাল ইন্ডিকেশন খুবই কম। মাইক্রোবায়োলজি থেকে আপনি যতটুকু পড়বেন মোর দেন এনাফ, এখান থেকে আই থিঙ্ক এক্সট্রা করে আপনাকে পড়ার দরকার হবে না। নেক্সট যেটা আপনি এই চ্যাপ্টার থেকে না পড়লেই না মাস্ট, দ্যাট ইজ হাইড্রেটেড সিস্ট। মাইক্রোবায়োলজি তো পড়বেন বাট এই চ্যাপ্টারটাও ডিটেলস পড়ে ফেলতে হবে। সো হাইড্রেটেড সিস্ট ইকেনোকক্কাস গ্র্যানুলোসাস দিয়ে হয়, এর ডেফিনেটিভ হোস্টকে অ্যাক্সিডেন্টাল হোস্ট আমরা জানি হিউম্যান, ডেফিনেটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, এই টাইপের হোস্টের কথাবার্তাগুলো, অথবা এই একটা হাইড্রেটেড সিস্টের 3টা লেয়ার থাকে আমরা জানি, এক্টোসিস্ট, এন্ডোসিস্ট, পেরিসিস্ট, জার্মিনাল সিস্ট কোনটা, জার্মিনাল সিস্ট বা জার্মিনাল লেয়ার কোন লেয়ারটাকে বলা হয়, কোনটা হোস্টের লেয়ার, এরকম বেশ কিছু কথাবার্তা আছে লেয়ারগুলো থেকে, এর হোস্টগুলো থেকে, এই জায়গাগুলো মাস্ট। নেক্সট আপনি যদি যান, ইউজুয়ালি আমরা হেপাটিক অ্যামোবিয়াসিস নিয়ে কথা বলি, তো ইউজুয়ালি হেপাটিক অ্যামোবিয়াসিসের পেশেন্টের সিমটম ইউজুয়ালি থাকে না, অথবা মাইল্ড ডায়ালাইকিং পেন নিয়ে আসতে পারে আপনার কাছে। তো ইউজুয়ালি আমরা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হিসেবে আলট্রাসোনো, ইকেনোকক্কাস অ্যান্টিবডি, সিটি স্ক্যান এগুলো করলে আমরা ইউজুয়ালি ধরে ফেলতে পারি যে ইকেনোকক্কাস গ্র্যানুলোসাস আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যেটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, আমরা সার্জারি করার সময় এখানে বেশ কিছু স্কোলিওসাইডাল এজেন্ট ইউজ করি, হাইপারটনিক স্যালাইন 20%, অথবা প্রোভিডন আয়োডিন, অথবা আমরা ইউজ করতে পারি ইথানল 1% প্রোভিডন আয়োডিন, 70-90% ইথানল। সো এরকম বেশ কিছু সাবস্টেন্স ইউজ করা হয় যেগুলোকে বলা হয় স্কোলিওসাইডাল এজেন্ট। হোয়াট আর দোজ স্কোলিওসাইডাল এজেন্ট? ইনফিনিটি স্টার হাইড্রেটেড সিস্টের একটাও যদি জায়গা থেকে পড়তে হয় সেটা হচ্ছে হোয়াট আর দ্য স্কোলিওসাইডাল এজেন্ট, মাস্ট। নেক্সট এই চ্যাপ্টারে হাইড্রেটেড সিস্টের বক্সগুলো আপনি দেখে নেবেন। পালমোনারি হাইড্রেটেড সিস্ট খুব রেয়ার, পরীক্ষা আসার মতো না। আর লাস্ট যে টপিকটা আপনাকে পড়তে হবে চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে টিউবারক্লোসিস। সো টিউবারক্লোসিস মেইনলি আমরা দুটো পড়বো, একটা হচ্ছে টিউবারক্লোসিস যদি কখনো লিম্ফ নোডে হয়, আমরা জানি সার্ভাইকাল লিম্ফ নোডে হয়, সেটাকে আমরা বলি কোল্ড অ্যাবসেস অর কলার স্টার্ড অ্যাবসেস। তো হোয়াট ইজ কোল্ড অ্যাবসেস, হোয়াট ইজ কলার স্টার্ড অ্যাবসেস, এই দুটো টার্ম আপনাকে জানতে হবে, এটা একটু দেখে নেবেন। আর মেইনলি আপনার কোশ্চিন আসবে হচ্ছে ইন্টেস্টাইনাল টিউবারক্লোসিস থেকে। সো ইউজুয়ালি টিউবারক্লোসিস আমরা জানি লাংসে হয়, বাট কখনো যদি এটা আপনি ইন্টেস্টাইনে হয়, সেটা উপর ভিত্তি করে একে দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আলসারেটিভ, আর একটাকে বলা হয় হাইপারপ্লাস্টিক ইন্টেস্টাইনাল টিউবারক্লোসিস। এই দুটার ভ্যারিয়েশন দুই রকম। লাইক আমি যদি একটু সিম্পলভাবে বলার চেষ্টা করি, মনে করেন আপনার বলতে ইন্টেস্টাইনাল টিউবারক্লোসিস চলে গেছে, আপনার যে রেজিস্ট্যান্ট তার থেকে টিউবারক্লোসিসের রেজিস্ট্যান্ট অনেক বেশি, তাহলে সে আলসারেটিভ করে ফেলবে। আপনার রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিস যেটা আসে সেটা থেকে অনেক বেশি, তখন যে ভ্যারাইটিটা দেখা যাবে সেটাকে বলা হয় হাইপারপ্লাস্টিক ভ্যারাইটি। এবং এই যে দুইটা ভ্যারাইটি বললাম, একটা আলসারেটিভ আর একটা হাইপারপ্লাস্টিক, দুটাই হবে টার্মিনাল সাইট অফ আইলিয়ামে। আইলিয়ামের টার্মিনাল সাইটেই কিন্তু এই ঘটনাটা ঘটে। সো আপনি একদম এই জায়গায় টিউবারক্লোসিস খুললেই দেখবেন যে দুইটা টাইপ লিখে আছে, একটা আলসারেটিভ আর একটা হচ্ছে হাইপারপ্লাস্টিক। দুইটার প্যাথোজেনেসিস কি, একটা টিবির পেশেন্টের কোনটা হবে, টিবির পেশেন্টের ইউজুয়ালি আলসারেটিভ হয়, আর আপনি যদি আনপাস্তুরাইজড মিল্ক খান সেক্ষেত্রে হবে হাইপারপ্লাস্টিক। এরকম বেশ কিছু কথাবার্তা লেখা আছে, এগুলোর ডিটেলস এবং এখানে একটা সামারি বক্স দেখবেন আপনি এই আলসারেটিভ অ্যান্ড হাইপারপ্লাস্টিকের, দিস ওয়ান ইজ মাস্ট। সো
ইন্টেস্টাইনাল টিবি মোস্ট কমনলি টার্মিনাল সাইট অফ আইলিয়াম, যে ভ্যারাইটি হোক না কেন টার্মিনাল সাইট অফ আইলিয়ামে হয়। নেক্সট এই দুইটা ভ্যারাইটি আলসারেটিভ ভ্যারাইটি অ্যান্ড হাইপারপ্লাস্টিক ভ্যারাইটি, এই দুইটা ভ্যারাইটি কেন হয়, কিভাবে হয়, কোন কারণে হয়, এদের বেসিক পার্থক্যটা কী, হোস্ট রেজিস্ট্যান্স কোথায় বেশি, এই টাইপের জিনিসগুলো টিউবারকুলোসিসের জায়গাগুলো থেকে মাস্ট। সো 6টা অর্গানিজম বললাম এই চ্যাপ্টার থেকে। একটা হচ্ছে অ্যামোবিয়াসিস, 2 নম্বরে আমি বলার চেষ্টা করেছি অ্যাসকেরিস লাম্ব্রিকয়েস, 3 নম্বরে ফাইলেরিয়াসিস খুবই রেয়ার, বেশি আসে না পরীক্ষায়, 4 নম্বরে হাইড্রেটেড সিস্ট, 5 নম্বরে আমি বলার চেষ্টা করলাম টিউবারকুলোসিস। সো এই কয়েকটা অর্গানিজম যে আপনাকে মাইক্রোবায়োলজির সাথে কম্পাইল করে দেখে নিতে হবে, বিশেষ করে এই বই থেকে আপনাকে এর ইনভেস্টিগেশন অ্যান্ড এর টাইপ অ্যান্ড সার্জিক্যাল যে অপশনগুলো সার্জারিতে যেগুলো ইউজুয়ালি লাগে, বেশ কিছু সামারি বক্সের লাইন আপনি খেয়াল করবেন, তাতে এই চ্যাপ্টারটা মেনলি হয়ে যাবে, বেশি ডিটেলস যাওয়ার দরকার নাই এখান থেকে। আর এর বাইরে দেখবেন আরও বেশ কিছু অর্গানিজম লেখা আছে, এগুলো আমাদের দেশে নট সো কমন, লাইক মাইসিটোমা, ইউজুয়ালি আফ্রিকান কান্ট্রিতে হয় এবং এগুলো ইউজুয়ালি আনকমন, আমাদের দেশে কোশ্চিনও দেখা যায় যে এগুলো আসে না, সো আমরা এগুলো স্কিপ করতে পারি চাইলে। এবং আমাদের আজকের লাস্ট চ্যাপ্টার হচ্ছে বেসিক সার্জিক্যাল স্কিল। আমরা লাস্ট চ্যাপ্টারটায় আসি। বেসিক সার্জিক্যাল স্কিলও ইউজুয়ালি পরীক্ষায় বলতে গেলে খুবই কম আসবে, সিলেক্টিভ কয়েকটা জায়গা থেকে কোশ্চিন আসবে, কারণ এই চ্যাপ্টারটা আপনি যখন পোস্ট গ্রাজুয়েশনে আসবেন তারপর আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ডিটেলস যাওয়ার দরকার নাই, মোটামুটি চ্যাপ্টারটা সাম আপ করলে দেখা যায় যে 7 থেকে 8টা টপিক পড়লেই হয়। সেই চ্যাপ্টারটা যখন আপনি প্রথমে যাবেন একটা টপিক দেখবেন স্কিন ইনসিশন, একটা সার্জনের ফার্স্ট কাজে ইনসিশন দেওয়া। সো বেসিক একটা স্কিলই হচ্ছে ইনসিশন। সো একটা ইনসিশন দেওয়ার আগে একটা সার্জন কী কী চিন্তা করবে, 4টা ক্রাইটেরিয়া দেওয়া আছে বেসিক সার্জিক্যাল স্কিলের। ফার্স্টেই খেয়াল করবেন স্কিন ইনসিশনের 4টা, একটা হচ্ছে স্কিন টেনশন লাইন বরাবর দিতে হবে, আপনি কখনোই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের উপর দিতে পারবেন না, আপনাদের কসমেটিক ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে, এবং অবশ্যই ইনসিশন এত ছোট হওয়া যাবে না যেন আপনার সার্জারিটা করা খুব কষ্টকর হয়ে যায়, দ্যাট ইজ অ্যাডুকেট অ্যাক্সেস থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া you should be followed before giving any type of skin incision. So this criteria is must, invariably পরীক্ষায় আসবে। নেক্সট ঠিক তারপরেই দেখবেন যে দুটো পাশাপাশি ছোট ছোট বক্স লিখে আছে, একটা হচ্ছে বেনিফিট অফ ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যান্ড প্রিন্সিপাল অফ ল্যাপারোস্কোপিক সার্জারি, বোথ দিস বক্স আর ইনফিনিটি স্টার। বিশেষ করে বেনিফিটটা ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে। সো বেনিফিটটা আপনি একটু খেয়াল করে পড়ে নিন, 5-6টা বেনিফিটের লেখা আছে। পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার আছে ডেকেস সার্জারি, ওখানেও কিন্তু বেশ কিছু বেনিফিট ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে। সো এই চ্যাপ্টারের সাথে পরের যে চ্যাপ্টার ডেকেস সার্জারি, ওখানে তার বক্সগুলো একটু কম্পাইল করে আপনি দেখে নিন। নেক্সট আপনি যদি চ্যাপ্টারটা প্রসিড করেন দেখবেন একটা টপিক লেখা আছে টেকনিক ফর ল্যাপারোস্কোপিক প্রাইমারি টকার ইনসিশন। সো ল্যাপারোস্কোপি খুবই জনপ্রিয় একটা অপারেশন, আজকাল ইনভ্যারিয়েবলি করা হয়েছে। এখান থেকে বেশ কিছু কমন টপিক পরীক্ষায় চলে আসে, যেমন মোস্ট কমন যে কোশ্চেনটা আসে যে ল্যাপারোস্কোপির সময় আমরা যে অ্যাবডোমেনটা ইনফ্লেট করি, হোয়াট আর দ্য সাবস্টেন্সেস দ্যাট মে ইউজ ডিউরিং দিস ইনফ্লেশন। মোস্ট কমনলি সাবস্টেন্স ইউজ ইজ দ্য কার্বন ডাইঅক্সাইড। সো কী সাবস্টেন্স ইউজ করা হয় এটা। নেক্সট এই যে কার্বন ডাইঅক্সাইড ইউজ করলেন, এটার প্রেশার কতটুকু দিতে হবে, প্রতি সেকেন্ডে কতটুকু কার্বন ডাইঅক্সাইড ইনফ্লো করতে হবে, আপনি হাইস্ট কতটুকু পর্যন্ত প্রেশার রাইজ করতে পারবেন। সো এরকম বেশ কিছু লাইন এই জায়গাটায় 9 নাম্বার পয়েন্টে দেখবেন লেখা আছে, প্রতি মিনিটে 1 থেকে 4 লিটার কার্বন ডাইঅক্সাইড দিতে হবে, ম্যাক্সিমাম প্রেশার 15 মিলিমিটার মার্কারের বেশি হওয়া যাবে না, ফ্লো পার মিনিট 20 লিটারের বেশি হওয়া যাবে না, এরকম 4টা ক্রাইটেরিয়া আছে। এটা ইনফিনিটি স্টার। সো ল্যাপারোস্কোপিক ইনফ্লেশনের গ্যাস, প্রেশার, ফ্লো রেট, এই কয়টা জিনিস জানলেই ল্যাপারোস্কোপিক টেকনিকে এর বেশি জানার আপনার দরকার নেই। নেক্সট চ্যাপ্টারটার ভিতর আপনি যখন মুভ করবেন দেখবেন একটা বক্স লেখা আছে সামারি বক্স 7.3 সার্জারি। একটু আগে আমরা ইনসিশন দিলাম, এখন ল্যাপারোস্কোপি করি, যাই করেন না কেন ইনসিশন দেওয়ার পর আলটিমেটলি সেটাকে ক্লোজ করতে হবে বাই সুচার ম্যাটেরিয়াল। সো সুচার ম্যাটেরিয়ালের আইডিয়াল সুচার ম্যাটেরিয়ালে বেশ কিছু ক্রাইটেরিয়া লিখে আছে, একটা স্টার দেন, একবার রিডিং দিলেই চলবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট ঠিক তার পরেই আপনি চ্যাপ্টারটা যদি প্রসিড করেন বেশ বড় 2টা চার্ট লেখা আছে যে সুচার ম্যাটেরিয়াল 2 ধরনের, অ্যাবজর্বেবল অ্যান্ড নন অ্যাবজর্বেবল। ইনফিনিটি স্টার, হোয়াট আর দ্য অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, হোয়াট আর দ্য নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। ইউজুয়ালি তাদের নামগুলোই পরীক্ষায় আসে, খুব রেয়ারলি তাদের কম্পোজিশন অর অ্যাবজর্পশন রেট অর টেনসাইল স্ট্রেন্থ বক্সের বাকি অংশগুলো আসে। সো ওগুলো জানার দরকার নাই।
ইউজুয়ালি ক্লিনিক্যাল প্র্যাকটিস না থাকলে এগুলো অ্যান্সার করাও খুব কঠিন। সো আপনার মেইন টার্গেট থাকবে হোয়াট আর দ্য অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, হোয়াট আর দ্য নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, এইগুলোর নাম মুখস্থ, একদম ইনফিনিটি স্টার, মিস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট চ্যাপ্টারে যেগুলো টপিক লেখা আছে ইউজুয়ালি এগুলো পরীক্ষার জন্য না, এগুলো ইউজুয়ালি পরবর্তীতে, সো এগুলো বেশি জোর দেওয়ার দরকার নেই। ওকে, সো নেক্সট মুভ অন। আমি যদি পরের টপিকটায় যাই, আপনি পেজ নাম্বার 96 একটা টপিক দেখবেন, কি হচ্ছে সেটাকে বলা হয় অল্টারনেটিভ অফ সুচার, স্কিন অ্যাডহেসিভ। লাইক এটা খুব রিসেন্ট একটা জিনিস, যে এখন অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে যেমন আমরা যদি সেলাই করি সেক্ষেত্রে খুবই একটা কমপ্লিকেশন ডেভেলপ করে, যে স্কার। আপনি যত সাবকিউটিকুলাস ইনজেকশন দেন না কেন, স্কার ইজ আনঅ্যাভয়েডেবল, ইউজুয়ালি স্কার কিন্তু মাইনর হয়। সো ইউজুয়ালি সেলাই বা সেলাইয়ের ক্রুড প্রসিডিউরটাকে অনেকে অ্যাভয়েড করার জন্য দেয়ার আর সাম অল্টারনেটিভস টু সুচার ম্যাটেরিয়াল। সেলাই না করেও স্কিনকে ক্লোজ করা যায়। আমরা অ্যাডহেসিভ টেপ ইউজ করতে পারি, আমরা টিস্যু গ্লু ইউজ করতে পারি, অথবা আমরা স্ট্যাপলার ইউজ করতে পারি। সো দোজ আর দ্য অল্টারনেটিভ অফ স্কিন অ্যাডহেসিভ। এখান থেকে সিঙ্গেল বেস চলে আসে, যেমন টিস্যু গ্লু হিসেবে কোন সাবস্টেন্সে ইউজ করা হয়, এটার নামটা মাঝে মাঝে চলে আসে। সো এই জায়গায় মাত্র 3-4টা লাইন, যে অল্টারনেটিভ সাবস্টেন্সেস কি আর টিস্যু গ্লু হিসাবে কি সাবস্টেন্স ইউজ করা হয়। সাবস্টেন্সটার নাম N-butyl 2-cyanoacrylate monomer। আপনি লাভলিতেই জাস্ট এই লাইন একটা ওয়ার্ড দাগায় রাখলেই চলবে, এর বেশি কিছু না। নেক্সট যেগুলো লিখে আছে প্রিন্সিপাল, এগুলো আপনার জন্য না, আপনি একদম টান দিয়ে একদম পরে চলে আসবেন। একটা টপিক লিখে আছে ড্রেন। খুব কমন, সার্জারি করার পর আমরা ড্রেন টিউব মাস্ট, আমরা একটা ড্রেন টিউব দেই। সো আপনি পেজ নাম্বার 100-এ যখন আসবেন দেখবেন এই ড্রেন টিউবের 3টা ক্লাসিফিকেশান আছে, ওপেন ড্রেন টিউব, সেমি ওপেন ড্রেন টিউব, ক্লোজ ড্রেন টিউব। এই 3টা ড্রেন টিউবের এক্সাম্পল। একটা ড্রেন টিউব দেওয়ার পর আপনি একটা ড্রেন টিউবের কী কী অ্যাডভান্টেজ পাবেন, কেন আপনি একটা ড্রেন টিউব ইউজ করবেন, এরকম 3-4টা পয়েন্ট লিখে আছে অ্যাডভান্টেজ। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক তারপরের পেজে 101-এ দেখবেন রিমুভাল অফ ড্রেন টিউব। সব ড্রেনকে আমরা সবসময় একই ক্যাটেরিয়াতে রিমুভ করি না। যেমন আমরা যদি থাইরয়েড অপারেশনের পর কোনো একটা ড্রেন দিই, সেটা উইদিন 24 আওয়ার্সে রিমুভ করি। বেস্ট সার্জারি, বেস্ট রিকনস্ট্রাকশন করার পর যদি কোনো ড্রেন টিউব দিয়ে রাখি, ইউজুয়ালি 5 থেকে 7 দিনের ভিতর আমরা সেটা রিমুভ করে ফেলি। আমরা যদি একটা টি টিউব, উইচ ইজ ওয়ান টাইপ অফ ড্রেন, আমরা যদি বিলিয়ারি চ্যানেলের ভিতর কোনো ড্রেন টিউব দিয়ে রাখি, সেটা আমরা কিন্তু প্রায় 10 দিন, অনেক সময় সেটা 1 মাস পর্যন্ত রাখা হতে পারে। আমরা যদি কোলোরেক্টাল সার্জারি করি সেক্ষেত্রে প্রায় 10 দিন পর্যন্ত ড্রেন টিউব দিয়ে রাখতে পারি। সো এক এক সার্জারির পর আমরা রিমুভালের এক এক রকম ক্রাইটেরিয়া। সো রিমুভাল ক্রাইটেরিয়াটা কি, এটা পরীক্ষায় আসে, কোন সার্জারির পর আমরা কখন ড্রেন টিউবটা রিমুভ করি। সো ড্রেন থেকে 3-4টা জিনিস, 1 নাম্বার তার টাইপ, পারপাস, রিমুভাল, এই 3টা জিনিস ড্রেন টিউব এনাফ। অ্যান্ড এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে ডায়াথার্মি। খুব কমপ্লিকেটেড, ইউজুয়ালি পরীক্ষায় আমি কখনো সেভাবে ডায়াথার্মি কোশ্চেন এন্ট্রেন্স এক্সামগুলোতে দেখি নাই। সো তারপর এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন চলে আসতে পারে। 3টা জায়গা শুধু মার্ক করলেই চলবে। একটা পেজ নাম্বার 102-এর একদম প্রথমেই প্রিন্সিপাল অফ ডায়াথার্মি, এটা পরীক্ষা আসার মতো। কি প্রিন্সিপালের উপর আমরা ডায়াথার্মিটা ইউজ করি। 4টা প্রিন্সিপাল আছে ডায়াথার্মির, 4টা প্রিন্সিপালটা 2টা স্টার দিয়ে রাখেন। নেক্সট ঠিক তার পাশেই দেখবেন ইফেক্ট অফ ডায়াথার্মি লিখা আছে, 3টা ইফেক্ট। একটা হচ্ছে কোয়াগুলেশন, একটাকে বলা হয় ফালগারেশন, আর একটাকে বলা হয় কাটিং। কোয়াগুলেশন, কাটিং খুব পরিচিত, এবং এর সাথে আরেকটা টপিক আছে ফালগারেশন। সো ইফেক্ট, একটা ডায়াথার্মি ইউজ করার পর আমরা কি ইফেক্ট পাই। ওকে, অ্যান্ড নেক্সট একটা ঠিক তার নিচেই লেখা থাকবে কমপ্লিকেশনস অফ ডায়াথার্মি। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 5-6টা কমপ্লিকেশন হতে পারে, ইলেকট্রোপোশন, এক্সপ্লোশন, বার্ন, দেন ফলস চ্যানেলিং, দেন হচ্ছে আরেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপাসিটেন্স ক্যাপলিং। সো জাস্ট নামগুলো জানলেই চলবে, এগুলোর ভিতরে আসলে এমসিকিউ টাইপ পরীক্ষায় খুবই রেয়ার। সো আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু গো ডিটেলস, এগুলো পরবর্তীতে ডিটেলস জানলেই চলবে। আর এর বাহিরে আপনি যে ডায়াথার্মি 2টা টাইপ আছে, মনোপোলার ডায়াথার্মি, বাইপোলার ডায়াথার্মি, আমি কখনো ওইভাবে পরীক্ষায় আসতে দেখি নাই যে ইউজুয়ালি মনোপোলার কখন ইউজ করা হয়, বাইপোলার কখন ইউজ করা হয়। সো যাও আমি একটু আইডিয়া দিয়ে রাখি। আপনি যদি কখনো প্রিসাইজ কোনো সার্জারি করতে যান, আপনার যদি ইলেকট্রোডে কম টেম্পারেচার দরকার হয়, সেক্ষেত্রে আমরা মনোপোলারটা ইউজ করবো। ওকে, অ্যান্ড যদি আপনার কখনো
সরি যেটা আমরা বাইপোলারটা ইউজ করবো। আর যদি আপনার কখনো এক্সটেন্সিভ টেম্পারেচারের দরকার হয়, আপনার যদি আপনার এক্সেসিভ টিস্যু ডিসেকশনের দরকার হয়, এক্সেসিভ কোয়াগুলেশনের দরকার হয়, সেক্ষেত্রে আমরা মনোপোলার ডায়াথার্মি ইউজ করবো। নর্মালি আমরা যেগুলো ডায়াথার্মি অপারেশনের সময় ইউজ করি ম্যাক্সিমামই কিন্তু মনোপোলার ডায়াথার্মি। বাইপোলার ডায়াথার্মি খুবই সিলেক্টিভ সার্জারিতে, আই সার্জারি অথবা ভাস্কুলার সার্জারি, যেগুলো খুবই কমপ্লিকেটেড, খুব প্রিসাইজ কাজ করার দরকার হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাইপোলার ডায়াথার্মিটা ইউজ করা হয়। সো এটাও খুব রেয়ার যে ডিফারেন্স বিটুইন মনোপোলার আর বাইপোলার ইউজুয়ালি পরীক্ষায় আসে না। সো এর দিকে আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু গো। সো এই বেসিক সার্জিক্যাল স্কিল, এটাও যদি আমি আপনার সাথে সাম আপ করি, এখানে আপনাকে 6টা বা 7টা টপিক দেখে নিতে হবে। নাম্বার 1, স্কিন ইনসিশন, ইনফিনিটি স্টার। 4টা ক্রাইটেরিয়া আছে স্কিন ইনসিশনের, এই 4টা বক্স মাস্ট। নেক্সট দেখবেন ল্যাপারোস্কোপিক সার্জারি, বেসিক সার্জিক্যাল স্কিল। একজন সার্জনের জন্য ল্যাপারোস্কোপি ইজ ওয়ান টাইপ অফ বেসিক থিং, তাকে অবশ্যই জানতে হবে। সো এই ল্যাপারোস্কোপি 2-3টা কোশ্চেন আমি খুবই আসতে দেখেছি। নাম্বার 1, যে ল্যাপারোস্কোপিক ইনফ্লেশনের সময় আমরা কী গ্যাস ইউজ করি, কত প্রেশার ইউজ করি, কী ফ্লো রেট ইউজ করতে হয়, এই টাইপের কোশ্চেনগুলো এই জায়গাগুলো থেকে মাস্ট। তাহলে আমরা 2 নম্বর টপিক বললাম ল্যাপারোস্কোপিক সার্জারি, 1 নম্বরে বলেছি স্কিন ইনসিশন। 3 নম্বরে আমরা দেখব যে সুচার ম্যাটেরিয়াল। আইডিয়াল সুচার ম্যাটেরিয়ালের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এখানে 1টা স্টার 2টা স্টার দিয়ে রাখতে পারেন, খুব বেশি যে ইম্পর্টেন্ট নট দ্যাট। বাট সুচার ম্যাটেরিয়ালের টাইপ, অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, দিস ইজ ইনফিনিটি স্টার। প্রত্যেকটা নাম আপনাকে জানতে হবে, হোয়াট ইজ দ্য অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, হোয়াট আর দ্য নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। নেক্সট আমরা আরেকটা টপিক পরে দেখবো, 5 নম্বর টপিক, যে আমরা সুচার ম্যাটেরিয়ালে অল্টারনেটিভ কী কী ইউজ করতে পারি। যেমন একটা কমন জিনিস যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে টিস্যু গ্লু। সো এই টিস্যু গ্লুটার কেমিক্যাল নামটা আপনাকে জানতে হবে, 2-সায়ানোঅ্যাক্রাইলেট মোনোমার। এটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। নেক্সট আমাদের একটা টপিক এই চ্যাপ্টারে, ড্রেন। 3টা জিনিস পড়তে বলছি ড্রেন থেকে, ক্লাসিফিকেশান, 2 নম্বরে ড্রেনের পারপাস, আর 3 নম্বরে রিমুভাল ক্রাইটেরিয়া অফ ড্রেন। এই 3টাই বিশেষ করে রিমুভাল ক্রাইটেরিয়াগুলো এফসিপিএসসি সিঙ্গেল বেসে চলে আসে। অ্যান্ড লাস্ট টপিক এই চ্যাপ্টারে, দ্যাট 7 নম্বর টপিক, ডায়াথার্মি। সো ডায়াথার্মি খুব রেয়ার, আমি পরীক্ষা সেভাবে দেখি নাই। তারপর আমরা যদি পড়ি 3টা টপিক ইউজুয়ালি পড়বো। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডায়াথার্মি, 2 নম্বরে আমরা পড়বো হচ্ছে ইফেক্ট, 3টা ইফেক্ট, কোয়াগুলেশন, কাটিং অ্যান্ড ফালগারেশন। আর 3 নম্বর টপিকে পড়বো এর কমপ্লিকেশন। প্রিন্সিপাল, ইফেক্ট, কমপ্লিকেশন, এই 3টাই বইয়ে সেভাবে লেখা আছে। আর প্র্যাকটিক্যাল পারপাসে আমরা 2টা টাইপের ডায়াথার্মি ইউজ করি, মনোপোলার, বাইপোলার। এটার পার্থক্য ইউজুয়ালি পরীক্ষায় আসে না, তা আমি একটু বলার চেষ্টা করেছি, আপনি জাস্ট এটুকু জানলেই মোটামুটি চলবে। ওকে, সো অনেক লম্বা সময় ধরে আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। আপনার কতটুকু আপনার জন্য হেল্পফুল হলো ইন ফিউচার বোঝা যাবে যখন আপনি পরীক্ষা হলে বসবেন। ওকে, সো আমি চেষ্টা করেছি প্রতিটা চ্যাপ্টার, এবং প্রতিটা চ্যাপ্টারের 8টা থেকে 10টা, কোন চ্যাপ্টারের 7টা, 8টা, 10টা আমি আপনাকে টপিক বলার চেষ্টা করেছি। সো আপনি যখন পড়তে যাবেন এই থিঙ্কিংগুলো মাথায় রাখেন। আপনি যখন বেসিক সার্জিক্যাল পড়তে যাবেন, আপনার মাথায় থাকতে হবে এই চ্যাপ্টারে এই 7টা বা 8টা টপিক আমাকে পড়তে হবে। অথবা আপনি যখন উন্ড হিলিং পড়তে যাবেন, উন্ড হিলিংয়ের এই 9টা টপিক আমার এখান থেকে পড়তে হবে। এইভাবে পড়লে মোটামুটি লাভ বেলিটা পড়তে আপনার কমফোর্টেবল লাগবে, না হলে মনে হবে যে কোন টপিক পড়বো, কী পড়তেছে, আপনার জন্য অনেক ক্লামজি মনে হয়ে যাবে। সো চেষ্টা করেন টপিক ওয়াইজ পড়ার, আর টপিক ওয়াইজ পড়াটা মেনলি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, নট ফর কনসেপশন। আপনি টপিক ধরে কনসেপশন ডেভেলপ করতে পারবেন না। সো আমি চেষ্টা করেছি আপনার পরীক্ষা ওরিয়েন্টেড টপিক ওয়াইজ আপনাকে গুছিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এইভাবে পড়তে থাকেন, আই থিঙ্ক আপনার জন্য হেল্পফুল হবে। আর ইন ফিউচার যখন একাডেমিতে দেখা হবে, আমরা অবশ্যই কনসেপশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো ওকে, থ্যাংক ইউ।